গুড মর্নিং সকলকে। এখন বাজে 4:20। তো আমরা বেরোচ্ছি আমাদের নতুন জার্নিতে। সঙ্গে আছে আমার বন্ধু সাদাত। দুই ভাই আমরা বেরোচ্ছি আমাদের ক্লাবের মাঠ থেকে। তো শুরু হলো আমাদের পরবর্তী রাইড। হ্যাঁ, ফুল ট্যাঙ্ক করো। চলে গেছে দেখুন। তো দত্তপুকুর নতুন রাস্তা পেট্রোল পাম্প থেকে আমরা ফুয়েল আপ করালাম। 1078 টাকার তেল লেগেছে। অ্যাকচুয়ালি এইখানে একটু দেরি হয়েছে। বাড়ি থেকে 4 কিলোমিটার মতো আসার পরেই আমি একটা জিনিস বাড়িতে ফেলে এসেছিলাম। এই জিনিসটা, এই যে পিক আপ, মানে যেটা হাতের তালু দিয়ে ধরে রাখা যায়, কি বলে এটাকে জানি না। তো এটা ফেলে এসেছিলাম আর আমার হাতে আঙুলে একটু ব্যথা আছে, তো এটা প্রয়োজন ছিল। তো ওই জন্য আমি আবার ব্যাকে গেলাম, নিয়ে এলাম। এখানে মিনিট 15 সময় একটু নষ্ট হলো। তো এখন বাজে 4:50। আমরা দত্তপুকুর পার হচ্ছি। তো আমরা বারাসাত চাবাডালি পার হচ্ছি। দিনের আলোয় মোটামুটি পরিষ্কার ফুটে গেছে। এখন 5টা বাজে। সকাল সকাল দোলতলার ঠিক আগে একটা গাড়ি পাল্টি খেলো। ভালো রকমই অ্যাক্সিডেন্ট করেছে, পুরো উল্টে গেছে, মনে হয় চাল বা কিছু ছিল। এখন ডাইভারশন করে দিয়েছে গাড়ি একই রুটে, যার জন্যে বেশ লম্বা লাইন পড়েছে। সামনেই 4 লেন পেয়ে যাব আমরা। তো 2.5 নম্বর থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম। আমাদের বাঁ পাশেই এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট। তো আমরা দক্ষিণেশ্বরের জন্য ডান দিকে নিয়ে নিলাম। দক্ষিণেশ্বর পার করে বালি ব্রিজ আমরা ধরে নেব। সকালের এই ওয়েদারটা বেশ সুন্দর, খুব যে বেশি গরম আছে তা না, একটু হালকা গুমোট ভাব আছে, কিন্তু বেশ ঠান্ডা বাতাসটা যখন মুখে লাগছে, শরীরে লাগছে, বেশ ভালো লাগছে। সকাল 5:20 আর আমরা উঠে পড়লাম বালি ব্রিজে। পাশ দিয়ে চলে গেছে নিবেদিতা সেতু। সকাল সকাল গঙ্গার বুক চিরে আমরা বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর একটু পর গিয়ে, মানে NH-19 ধরে বা NH-19 ওঠার পরে আমি আজকের সব কিছু প্ল্যান বা আমাদের বাকি পুরো ট্যুর প্ল্যানটা শেয়ার করব তোমাদের সঙ্গে। যেহেতু তো সামনে দুটো রাস্তা চলে যাচ্ছে। বাঁদিকে চলে যাচ্ছে বোম্বে রোড, আমরা ডান দিকে নিয়ে নেব দিল্লি রোড, বা আগের নাম্বার NH2, এখন NH-19। আমরা ডানকুনি পার করে গেলাম, নিচে আজকে ডানকুনি। আমরা ডানকুনিরও সামনে দিয়ে যে ওভারব্রিজ, সেটা দিয়ে পার করে চলে এলাম। ডানকুনি টোল প্লাজা পার করছি। এটা রাস্তাটা ঠিক কিভাবে কি করে দিল। এখান থেকে বাইক যাবার যে রাস্তাটা ছিল সেটা তো নেই দেখছি। যাই হোক, যেভাবে হোক করে আবার মেন রাস্তায় চলে এলাম। একটু অগোছালো টাইপের হয়ে আছে টোল প্লাজাটা। এখন বাজে 5:50।
আর আমরা NH90-তে চলেছি। তো শুরু হয়ে গেল আমাদের প্রথম বিদেশ সফর, ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, নেপাল ট্রিপ। এটা হয়তো ঠিক সেই রকম বিদেশ সফর নয় যেটা পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন করে ঢুকতে হয়। হয়তো আমাদের প্রতিবেশী দেশ বলে সেই জিনিসগুলো ছাড় আছে, কিন্তু আমরা বাইকারদের কাছে এটা একটা অন্য দেশই। নিজের দেশ ছেড়ে অন্য দেশে বাইক চালানো এটা একটা বড় ব্যাপার। আমরা NH ধরে ধোবি পর্যন্ত যাব। ধোবি থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো পাটনাকে বাইপাস করে। আমরা আজকের ডেস্টিনেশন আমাদের মুজফ্ফরপুর, বিহার, যেখানকার সম্ভবত লিচু খুব বিখ্যাত। মুজফ্ফরপুরের লিচু আমরা সকলেই খেয়েছি, নাম শুনেছি। তো সেই মুজফ্ফরপুরেই আমরা আজকে যাব। বাড়ি থেকে ডিস্টেন্স যে রুটটা আমরা নিয়েছি মোটামুটি 660 কিলোমিটার। বেরোনোর কথা ছিল 4টেই, বেরিয়েছি 4:40-এ। ওখানে কিছুটা দেরি হয়েছে এবং সকালবেলা ডানকুনির আগে বেশ কিছুটা জ্যামই ছিল। অ্যাকচুয়ালি NH19 ধরার আমাদের দুটো অপশান ছিল। একটা হলো কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতু হয়ে গুড়াপ হয়ে আমরা NH19 ধরতে পারতাম, আর একটা অপশান ছিল আমাদের এই ডানকুনি হয়ে রাস্তাটা একটু বেশি। আমার যে বাড়ির লোকেশন সেখান থেকে বারাসাত হয়ে, এয়ারপোর্ট হয়ে, তারপর ডানকুনি হয়ে এই রাস্তাটা ধরতে 9 কিলোমিটার আমাদের বেশি ঘুরতে হয়েছে। কিন্তু তবুও আমরা পুরোটা মোটামুটি 4 লেনটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। বর্ধমান থেকে 30 কিলোমিটার পিছনে আছি। এই রকম ডাইভারশনের পর ডাইভারশন চলছে। NH19-এ ভালো রকম কাজ চলছে। 6 লেন হচ্ছে, কিছু কিছু জায়গায় কমপ্লিট হয়েছে, কিছু জায়গায় হয়নি। তো মূলত এই ওভারব্রিজগুলো এইগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই আর কি এই সাইড লেন দিয়ে আমাদের যেতে হচ্ছে, সার্ভিস লেন দিয়ে। তো এর জন্যে দেরি হচ্ছে। আমরা ঠিক এগোতেই পাচ্ছি না আর কি, যেরকম এক্সপেক্ট করেছিলাম। কিন্তু NH2 সেইভাবে সঙ্গ দিচ্ছে না। একে তো গাড়ির প্রচণ্ড চাপ, মানে ঝাঁকে ঝাঁকে গাড়ি আসছে, একটা জ্যাম, মানে গাড়ির জ্যাম, মানে এক জায়গায় 8-10টা গাড়ি সেইটুকু ক্রস করতেই 3-4 কিলোমিটার পিছনে পিছনে যেতে হচ্ছে। আর তার উপরে এরকম ডাইভারশনের জন্য আরও দেরি হচ্ছে। বারডাউনের আগে যে টোল প্লাজা আছে সেটা আমরা ক্রস করছি। এখান থেকে বারডাউন আর 15 কিলোমিটার মতো। আমরা বারডোয়ান পার করে এসে এই দাদাভাই ফুড পার্ক, এই ছোটো একটা রেস্টুরেন্ট, এখানে একটু টিফিন করলাম। তেমন কিছুই নেই, লেখা আছে অনেক কিছু, কিন্তু পুরি ছাড়া কিছুই পেলাম না। তো সকালবেলা পুরি খেতে চাইছিলাম না, কিন্তু উপায় নেই কিছু, অল্প একটু খেয়ে নিলাম, একটু চা খেয়ে নিলাম। এখন আবার বেরোচ্ছি, এখন বাজে 7:30। আমরা পানাগড় পার করে আসার পরে 8-10 কিলোমিটার আসার পরে রাস্তাটা একটু ফাঁকা পেলাম অনেকক্ষণ পর। সকাল থেকে সত্যি বলতে মানে এত পরিমাণ ট্রাফিক রয়েছে যে মানে বিরক্ত লাগছিল। আর ডাইভারশন ছিল বেশ কিছু জায়গায় মাঝে মাঝে। তো সেগুলো অতিক্রম করে আমরা আবার এখন সামনের দিকে এগোচ্ছি। আজকে আমাদের টার্গেট বিহারের মুজফ্ফরপুর পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। এখন দেখি কতটা যেতে পারি। অ্যাকচুয়ালি মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরে আছে। কালকে রাতে ঘন্টা 2-2.5 ঘুম হয়েছে, 3টে উঠেছি। তো মাথাটা ধরে আছে, যার জন্য আর কথা বলতে খুব বেশি ভালো লাগছে না। একটু কফি মানে মাঝখানে দাঁড়িয়ে এক জায়গায় চা খেলাম, তাতেও কমলো না। দেখি আর একটু। আমরা গোপালপুর টোল প্লাজা, দুর্গাপুরের আগে, এটা আজকের 3rd টোল প্লাজা অতিক্রম করছি। তো আমরা দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি এবং সেই চেনা পরিচিত
ঢেউ খেলানো ল্যান্ডস্কেপ ছোটনাগপুর মালভূমের যে অংশ বিশেষ সেটা আগে থেকেই শুরু হয়ে গেছে। এই জায়গাটা, এই রাস্তাটার হ্যাঁ এইটাই ভালো লাগে যে একবার রাস্তাটা উঠছে একবার নামছে, এর একটা মজাই আলাদা। তো দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা আমরা পার করে এসেছি, আর চালানো যাচ্ছে না, একটু চা খেতে হবে, মাথা ধরে আছে খুব প্রচণ্ড পরিমাণে। তো একটা পেট্রোল পাম্পের ধারে ছোট্ট একটা জায়গা মানে চায়ের দোকান পেলাম, একটু চা খেয়ে নিয়ে আবার যাবো। দুর্গাপুরের মধ্যে না, দুর্গাপুর সেন্টারে। তো আমরা 10 মিনিটের ব্রেক নিয়ে আবার বেরোলাম। এই দুটো চিমনি, চওড়া দুটো চিমনি দেখা যাচ্ছে, আর পিছনে ছোট ছোট অনেকগুলো চিমনি দেখা যাচ্ছে। এগুলো সম্ভবত দুর্গাপুর যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তারই চিমনি, শিওর নই। নিউক্লিয়ার পাওয়ার স্টেশন যেমন হয় ঠিক তেমনই দেখতে আর কি এগুলো। তো এখন 9:10 মতো বাজে, আর ওদের তাপটাও আস্তে আস্তে চড়ছে। এরপর যখন আমরা ঝাড়খণ্ডে ঢুকবো বা বিহারে ঢুকবো তখন রোদের তাপটা আরও বাড়বে। তো আসানসোল বাঁদিকে চলে যাচ্ছে, আমরা সোজা NH 19 ধরে এগিয়ে যাচ্ছি ধানবাদের দিকে। তো এতক্ষণ ম্যাপ চালাইনি, এখন ম্যাপ চালাতে হলো ডিস্টেন্স দেখার জন্য, এবং সমস্ত জায়গার নাম তো আর মুখস্থ থাকে না, সেগুলো একটু সুবিধা হয় বলার জন্যে। তো আমি ম্যাপটা চালিয়েই নিলাম। আসলে এতে ফোনের প্রচণ্ড ক্ষতি হয়, এই পুরো রোদটা ফোনের উপরে পড়ে, ফোন গরম হয়ে যায়, অনেক সময় মালফাংশন করে। তো সকাল থেকে অ্যাকচুয়ালি শরীরটা ঠিক ভালো লাগছিল না, এবং মানে প্রচণ্ড মাথা ধরেছিল। তো এই একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম একটু কড়া করে চা বানিয়ে দিল, তো সেটা খাওয়ার পরে এখন একটু ভালো ফিল করছি, চালানোর এনার্জি পাচ্ছে আর কি। তো এখনও পর্যন্ত বাড়ি থেকে আমরা 230 কিলোমিটার মতো চলে এসেছি। অ্যাভারেজ এখনও পর্যন্ত খুব বেশি রিমার্কেবল কিছু নয়, অ্যাভারেজ মাত্র 45 কিলোমিটার হিসেব করলে দেখা যায়। 55 to 60 হলে অ্যাভারেজটা ঠিক থাকে, কিন্তু তার থেকেও অনেক কমে আছি আমরা। তো তাড়াহুড়ো আর করছি না, এমনি মানে নর্মাল ওয়েতে যাচ্ছি। খুব বেশি তাড়াহুড়ো করলে বিপদের সম্ভাবনা থাকে, ওই টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলেছি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ডুবুরডিহি বলে জায়গা। এই ডান দিকে চলে যাচ্ছে মাইথন, এবং বাঁ দিকে পুরুলিয়া, ওই দিকে যাওয়া যায়। এই পর্যন্ত আমি এসেছি, এরপরে আর আমার যাওয়া নেই। তবে এই যে নিচে দিয়ে নদী গেছে একটা, এই নদীটার পরে কিন্তু আমরা ঝাড়খণ্ডে এন্টার করতে চলেছি। এটা ওই মাইথন ড্যাম সামনে দেখা যাচ্ছে, ওই বড় পাঁচিলের মতো আছে, ওইটাই হচ্ছে মাইথন ড্যাম। মাইথন ড্যামে আমি দুবার এসেছি আগে। আর নদীটার ঠিক না আমার নাম মনে নেই কি নদী, কিন্তু এই ব্রিজটার পর থেকেই আর কি ঝাড়খণ্ড শুরু। যখন জল ছাড়ে তখন এটা জলমগ্ন হয়ে থাকে পুরো নদীটা। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। আমরা অন্য রাজ্যে প্রবেশ করলাম। আমাদের ওয়েলকাম করার জন্যে বেশ কিছু গরু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, হাতে যদিও ফুল টুল কিছু নেই। তো ধোবি এখান থেকে সম্ভবত 200 কিলোমিটার বা একটু বেশি হবে। আমরা স্ট্রেট NH 19 ধরে যাব, দিল্লি রোড ধরে যাব, তারপরে ধোবি বলে যে জায়গাটা আছে বোধগয়ার কাছাকাছি। তো ওই ধোবি থেকে আমরা ডান দিকে নিয়ে নেব মুজাফফরপুরের দিকে। মুজাফফরপুর যাওয়ার আরও দুটো রাস্তা আছে, একটা সালানপুর
আর একটা গোবিন্দপুর, এই দুটো এক্সিট থেকেই ডান দিকে নিয়ে নিলে মুজাফরপুর চলে যাওয়া যায়। কিন্তু আমরা এই রাস্তাটা যেটা যাচ্ছি এটা অ্যাকচুয়ালি একটু বেশি, মানে অন্য দিক থেকে গেলে হয়তো 610-12 কিলোমিটার হতো গোবিন্দপুর বা সালানপুর দিয়ে গেলে, কিন্তু ধোবি হয়ে গেলে ওটা 660 কিলোমিটার। তো 40 থেকে 45 কিলোমিটার বেশি। কিন্তু যেটা অন্য অন্য ব্লগে বিভিন্ন দেখেছি যে এই রাস্তাটা পুরোটাই মানে 4 লেন, তো টাইম একই লাগবে, একটু বেশি ঘুরতে হবে। তো এই বোথ ওই রাস্তা যেটা একই রাস্তায় দুই দিক থেকে গাড়ি যায়, সেই রাস্তাগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা পুরো 4 লেনে যাওয়ার জন্য এই রাস্তাটা চুজ করলাম। তো এটা হচ্ছে ঝাড়খণ্ডের প্রথম টোল প্লাজা। চলে আসলাম আমরা গোবিন্দপুরে, এবং হিউজ জ্যাম, হিউজ। ম্যাপে দেখাচ্ছে +20 মিনিটস। পুরো ডেড ব্লক পড়ে গেছে একদম। 1 কিলোমিটার মতো এদিক সেদিক করে আসলাম, এবার সামনাসামনি হয়ে গেছে সার্ভিস লেন পুরো ভর্তি। এবারে পিছনে লাগেজ নিয়ে সব জায়গায় ঢোকানোও যাবে না, লাগেজ অনেকটা বেরিয়ে আছে, প্রায় 1 ফুট করে বাইক ছাড়া। এখন গাড়িটা এমনভাবে আড়াআড়িভাবে লাগিয়ে দিয়েছে যে সামনে থেকেও গাড়ি আসতে পারছে না, পিছন থেকেও যেতে পারছে না। গোবিন্দপুরে এই জ্যামের মধ্যে আটকে আছি, তো এরপরে আর ফলের দোকান পাবো কি না। তো মানে একটু আপেল নিয়ে নিলাম, একটু এই কলা নিয়ে নিলাম, এই গরমের মধ্যে এগুলো দরকার। তরমুজ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নিলে এখনই খেতে হবে, তো সেই জন্যে আর এই ভিড়ের মধ্যে দাঁড়াবো না বেশিক্ষণ। পুরো বাজে ফাঁসা ফেসে গেছি। মিনিট 15 ধরে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, 15 মিনিট ধরে। সামনে ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি, কিন্তু এদিকে সিগন্যাল ছাড়ছে না, পুরো ফাঁকা রাস্তা। এই লাস্ট সিগন্যালেই আটকে আছি। এবং কোনো মানে সেইভাবে যে ট্রাফিক পুলিশ থাকবে, সিগন্যাল থাকবে, কিছুই নেই। একজন মনে হয় পুলিশ দেখলাম যে কিনা চেষ্টা করছে। গোবিন্দপুরের কথা শুনেছি আগে, কিন্তু একদম চাক্ষুষ এক্সপিরিয়েন্স হয়ে গেল। এখন 11টা জাস্ট বাজে, .11টা, এবং এত রোদের চাপ যে 5 মিনিট হেলমেট মাথায় না দিয়ে দাঁড়ালে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। গোবিন্দপুর থেকে জাস্ট বেরোলাম। এইবারে তোমরা শুধু ডান দিকের লাইনটা দেখো যে কত কিলোমিটার পর্যন্ত জ্যাম আছে। অ্যাকচুয়ালি কিছুই না, কিছুটা পিছনে আছি, এবং চারিদিকে বেশ সুন্দর টিলা দেখা যাচ্ছে। তো অনেকক্ষণ পরে, গোবিন্দপুরের পরে কিছুটা আসার পরে খুব ভালো রাস্তা একটা পেলাম, প্যাচ। তো বাইকটা একটু ভাগাচ্ছি, এখানে গাড়ি টাড়ি কিছুই নেই, পরিবর্তেই পুরো ফাঁকা রাস্তা। বেশ টিলাগুলো দেখতে দেখতে যেতে বেশ ভালো লাগছে। ওখানে ছোটনাগপুর মালভূমি যে ঢেউ খেলানো ভূমিরূপ, সেটা এখানে পুরো প্রস্ফুটিত হচ্ছে। আমরা মাঝে মাঝে রাস্তায় উঠছি, মাঝে মাঝে নামছি, এবং চারিদিকে বেশ সুন্দর সুন্দর টিলা, বেশ উপভোগ্য আর কি রাস্তাটা। তবে একটা জিনিস বলতে হবে, গরম যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেই লেভেলের নেই। মানে রোদটা চড়া আছে, কিন্তু মানে হিউমিডিটি একটু কম আছে, যার জন্যে কিছুটা স্বস্তিদায়ক। হিউমিডিটি ফুল ট্যাঙ্ক। ঝাড়খণ্ড থেকে পেট্রোল ভরালাম, একটু দাম কমই আছে, 98 টাকা, আমাদের ইন্ডিয়ার থেকে 7-8 টাকা কম। আমার রিজার্ভে পড়ার পরে এখানে আমি তেল লাগলো আমার 9 লিটার সামথিং, হ্যাঁ 9.5 লিটার মতো তেল গেল। রিজার্ভে জাস্ট পড়েছে 1 কিলোমিটারের মতো, আমি পাম্প পেয়ে গেলাম। তো আমাদের এই পঞ্চম আজকে টোল প্লাজা, 5th, ঝাড়খণ্ডে ঢুকে 2 নম্বর। বাইকের জন্য আলাদা কোনো লেন নেই এখানে। ঠিক এরকম একটা ছাতিম গাছের নিচে আমরা এখন দাঁড়িয়েছি আপেল খাওয়ার জন্যে। এখানে আখের রস বানানো হচ্ছে, ওটা খাবো।
তোপচাচি থেকে 7-8 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়েছি। আপেলের সঙ্গে আখের রস, অপূর্ব। এই সিচুয়েশানে অল্প একটু বাড়িতে তৈরি করা বরফ পেতে দেওয়া আছে এবং পুদিনা পাতাও দিয়েছে, একটু লবণ, খুব দারুণ লাগছে, অসাধারণ। চিয়ার্স। আমরা বারহি থেকে 50 কিলোমিটার মতো পিছনে আছি, জায়গাটার নাম জানি না। একটা সুন্দর ল্যান্ডস্কেপ, চারিদিকে গোল করে পাহাড়ের সারি আছে, পুরো জায়গাটাকে ঘিরে আছে পাহাড় এবং মাঝখানে সুন্দর একটা ভ্যালি। তো আমরা যারা প্লেনে বসবাস করি, মানে সমতলে, এরকম ধরনের ল্যান্ডস্কেপ দেখলে খুব ভালো লাগে। তো এখানে একটা আমরা জংশনে চলে আসলাম, সোজা দিল্লি যাচ্ছে, ডান দিকে কোডারমা, বাঁদিকে হাজারিবাগ, সোজা সোজা। এই ডান দিক থেকেও যাওয়া যায়। NH20 এটা। তো এটা অ্যাকচুয়ালি বারহি বাজার। আমরা এই দিক থেকে আসলাম, সোজা চলে যাচ্ছে দিল্লি, এদিকে কোডারমা আর এদিকে হাজারিবাগ। তো সোজা যাচ্ছি। এখানে একটু কনফিউশন হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে যাওয়া যায় মুজফ্ফরপুর। তো আমরা সোজা নেব, ধোবি থেকে গিয়ে ডান দিকে নেবো। ধোবি প্রবাবলি এখান থেকে অ্যারাউন্ড 60 কিলোমিটার হবে। আয় চলে। তো এখন বাজে 2টো, আমরা বারহি বাজার পার হচ্ছি। ধোবি 59 কিলোমিটার, চম্পারণ 19 কিলোমিটার। তো আমরা চম্পারণের জঙ্গল পার করে তারপর ধোবি থেকে ডান দিকে নেব। অনেক শুনেছি চম্পারণ জঙ্গল নিয়ে, দেখি কেমন লাগে এক্সপিরিয়েন্স। গরমকালের খারাপ সময় দুপুরবেলা 2টোর দিকেই, তো সব থেকে কড়া রোদটা এখন পড়ছে, কিন্তু গাড়ি চালালে অসুবিধে সেই অর্থে হচ্ছে না, দাঁড়ালে সমস্যা হচ্ছে। তো এটা হচ্ছে 6th টোল প্লাজা, ঝাড়খণ্ডে ঢোকার পর 3rd। এখানে আবার বাইক লেন আছে। তো আমরা পার হচ্ছি চম্পারণ বাজার। তো বারহি থেকে চম্পারণ বাজার পর্যন্ত যে রাস্তাটা, প্রচুর পরিমাণে ডাইভারশন আছে। রাস্তা তো দেখতে পাচ্ছ কীরকম অবস্থা, খুব সরু ঢালাই রাস্তা। সব জায়গায় দেখছি যে এরকম বাজারগুলোতে হাইওয়ে ওভারব্রিজের কাজ চলছে, কিন্তু একটা কাজও এখনও কমপ্লিট হয়নি। জানি না কতদিন থেকে চলছে, তবে 2 বছর থেকে যা ব্লগ দেখেছি, 2 বছর আগের পর্যন্ত তখনও কাজ চলছিল, এখনও চলছে। এই হচ্ছে এর আপডেট। তো চম্পারণ বাজার পার করেছি মানে সামনেই চম্পারণ জঙ্গল পড়বে। দেখা যাক, অনেকক্ষণ চালালাম, সেরকম একটা ভালো জায়গা দেখে হয়তো দাঁড়াতে পারি। তো আমরা এই কামধনু হোটেল এইখানে একটু দাঁড়ালাম, দেখি কি লাঞ্চ করা যায়। তো এই হলো আমাদের দুপুরের খাবার। খুব হালকা করে তরকা বানাতে বললাম, 2টো রুটি। খিদে আজ নেই, অ্যাকচুয়ালি খিদে তেমন নেই, কিন্তু 2:30 বাজে, এখন না খেলে কিছু আর পরে খেলে সমস্যা, সেই জন্যই খেয়ে নিচ্ছি। ঠিক আছে। খাবারের টেস্ট কেমন বল? দারুণ দারুণ। তরকাটা সব থেকে ভালো, যেটা আমরা বলেছিলাম মশলা কম করে দিতে, সত্যিই কম মশলা দিয়েছে, একদম হালকা। তেল তো নেই বললেই চলে। আর রুটিটাও খুব সুন্দর। আমরা লাঞ্চ করে নিয়েছি, এখন লেবু চা দারুণ বানিয়েছে।
এক চুমুক দিতেই মোটামুটি মানে এনার্জি লেভেল ঠিকঠাক চলে এসছে। আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো চাটা খেয়ে। এখন বাজে 3:14, আমরা লাঞ্চ করে বেরোলাম। মুজাফফরপুর এখনও 242 কিলোমিটার। গুগল বলছে 8টার সময় পৌঁছাবো, 8টা 8 মিনিটে। দেখা যাক। এখানে কম কম করে প্রায় 40 মিনিটের একটা ব্রেক আমাদের হয়ে গেল। চম্পারণ মূলত বিখ্যাত আর কি সত্যাগ্রহ আন্দোলনের জন্যে। গান্ধীজির নেতৃত্বে 1917 সালে চম্পারণ থেকে এই সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় এবং তারপরে সেটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। আরেকটা বিষয় এখানে আছে, বাল্মীকি রিজার্ভ ফরেস্ট আছে, টাইগার রিজার্ভ। তো সেটাও বেশ লোকমুখে ভালো পরিচিত, মানে নামডাক আছে। এখানে বেশ কিছু টাইগারও আছে। তো আমরা জাস্ট 2 কিলোমিটার মতো আগেই বিহার এন্টার করলাম। একটা চেকপোস্ট ছিল, তো আমার মনে হচ্ছিল যে ওটা বিহারেরই সীমান্ত। তো একজনকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ এটা বিহার। তো অলরেডি আমরা বিহারে ঢুকে গেছি। আমরা পার করছি ব্রিজ, আর নিচে দিয়ে বয়ে গেছে ফল্গু রিভার। এক ফোঁটাও জল নেই। তো আমরা ধোবির কাছাকাছি চলে এসেছি। ধোবি থেকে আমরা রাইট টার্ন নেব। সার্ভিস লেনটা নিয়ে নিলাম। ন্যাশনাল হাইওয়ে 22 এখান থেকে ধরতে হবে, ন্যাশনাল হাইওয়ে 22। ও বাবা, মেঘ দেখে আনন্দ পাচ্ছিলাম। সামনে দেখ, এই রে পুরো কালো করে আছে সামনে। দেখেছো কাণ্ড? 400 প্রায় 60 কিলোমিটার আমরা বাড়ি থেকে রাইড করলাম NH-19 ধরে। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ভালো ছিল। 6 লেন করছে পুরো NH-19টাকে। তো কিছু কিছু জায়গায় প্রচুর ডাইভারশন আছে, তো সেখানে কিন্তু 60-65 বেশি চালানো যাচ্ছে না। রাস্তাটা সরু ঢালাই রাস্তা, দুটো মানে একটা বড় গাড়ি গেলে পাশ থেকে যেতেই ভয় লাগছে। সব মিলে খুব একটা এক্সপিরিয়েন্স খারাপ নেই। আমি অন্য রোডগুলোতে ট্রাই করে নিই। তো যারা অন্যরকম কিছু ভাবলো তারা অন্য রোড ট্রাই করতে পারো। তো পুরো ধুলো ঝড় চলছে, এ মা। এই রে, পুরো ধুলো ঝড় চলছে। দিস কমেছে। বাইক টেনে নিয়ে চলে যাচ্ছে মাঝখানে রাস্তার বাঁ দিক থেকে হাওয়াটা আসছে। ও মনে মনে আনন্দ হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে অনেকক্ষণ দাঁড়িয়ে যেতে হবে। দেখো কাণ্ড, সারা মাঠের ধুলো রাস্তায় চলে আসছে। এইখানটায় বুঝতে পারবে কত জোরে ঝড় হচ্ছে। কাশফুলগুলো দেখো। সামনের বাইকটাও মাঝে মাঝে ডান দিকে টেনে যাচ্ছে। বৃষ্টি তো পেতে হবেই, এটা কনফার্ম, কিন্তু কত দূর চালাতে পারবো বা কতক্ষণ বৃষ্টি চলবে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। এখন আর 199 কিলোমিটার বাকি, মানে এখনও 200 কিলোমিটার বাকি মুজাফফরপুর। সময় লাগবে 4 ঘন্টা। আমরা পৌঁছবো 8টা 13 দেখাচ্ছে গুগল। দেখি কি পরিস্থিতি তৈরি হয়। তো এই প্রচণ্ড বৃষ্টিতে আমরা এই শেডের নিচে দাঁড়ালাম। তো দোকানদার যে আছে আর কি, আমাদের দুটো চেয়ারও দিল বসার জন্য। ভিতরে যেতে বলছিল, কিন্তু যেহেতু পায়ে নোংরা টোংরা আছে, জুতো টুতো, তো সেই জন্য আমরা ভিতরে গেলাম না। আপাতত বাইরেই বসে আছি। দেখা যাচ্ছে কিছুটা আবছা, রামধনু উঠেছে। তো এই দোকানে ছিলাম দাঁড়িয়ে, ছেলে দুটো খুব ভালো ব্যবহার করলো। বাজার দোকানের নাম।
বাজে 7টা, আমরা পার হচ্ছি পাটনা। প্রচণ্ড জ্যাম ছিল, আর যেখানে লাস্ট ছিলাম ব্লক করেছিলাম, তারপরে ওই বৃষ্টির পরে বেরিয়েছি, আবার টিপ টিপ করে মাঝে মাঝে বৃষ্টি এসছে, তো আর গোপুরোটা মানে বাড়ি করিনি। এরপর পাটনা শহরে এসে ফেঁসে গেলাম মানে রেল গেটে প্রায় 20 মিনিট জ্যাম, তারপরে ওভারব্রিজে ওঠা জ্যাম, মাথা খারাপ অবস্থা। তো এখান থেকে মুজাফফরপুর এখনও দেখাচ্ছে 71 কিলোমিটার, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো সময় লাগবে। পাটনার ওভারব্রিজে যে কাজটা প্রায় শেষের দিকে, অল্প একটু বাকি আছে, 200-300 মিটার হলেই কানেকশান হয়তো হয়ে যাবে। তারপর এর পরে যারা আসবে তারা পাটনা ওভারব্রিজটা দিয়ে খুব ইজিলি চলে আসতে পারবে এদিকে। ভাই পাটনার ট্রাফিক, উফ, মানে কে কোন দিক থেকে আসছে, কোন দিকে যাবে, কোনো ট্রাফিক সিগন্যাল নেই, কোনো পুলিশ নেই, কিচ্ছু নেই। লাস্ট মানে 500 মিটার অন্তত, মানে কি বলবো আর কি, মেন রোড এইটা যাচ্ছে, বাই রোডগুলো উঠছে গাড়ি, কাউকে কোনো দেখা দেখি নেই, যে আগে মাথা গলাতে পারবে সে যাচ্ছে। মানে একটা ক্যাপিটাল সিটি এই রকম অবস্থা হবে কেন? তো আমরা এখন পাটনা ব্রিজ দিয়ে গঙ্গা পার করছি। জ্যামের জন্যে গুগল আমাদেরকে গোল গোল ঘোরালো অনেকক্ষণ পাটনার মধ্যে, তো ফাইনালি এক্সিট পয়েন্ট পেলাম এবং গঙ্গা পার করে মুজাফফরপুরের দিকে যাচ্ছি। মুজাফফরপুর এখনও 60 কিলোমিটার এখান থেকে, অনেকটা সময় কেটে গেল, অনেকটা সময় আমরা মানে পাটনা শহরের মধ্যে ফেসে গেছি। প্রায় আমরা ঢুকেছি তখন মনে হয় 6:50 বাজে, বেরোচ্ছি 7:41, প্রায় 50 মিনিট আমাদের খেয়ে গেল পাটনা শহরের মধ্যে, যেটা অ্যাকচুয়ালি 15 মিনিটের পথ ম্যাক্সিমাম। এই পাটনা ব্রিজ প্রায় 4 কিলোমিটার হয়ে গেল আমরা বাইক চালাচ্ছি, এখনও ব্রিজ কিন্তু শেষ হয়নি। আমি শুধু অবাক হচ্ছি যে কতটা লম্বা ব্রিজ, এক্স্যাক্টলি ফিগারটা আমার জানা নেই, গুগলে সার্চ করতে হবে। তো মোটামুটি 4 কিলোমিটার তো আমি চালিয়েই ফেললাম, এখনও সামনে দেখতে পাচ্ছি ব্রিজ আছে। পাশে আর একটা ব্রিজ হচ্ছে, ক্যান্টিলিভার ব্রিজ হচ্ছে পাশে আর একটা। মুজাফফরপুর রোডে এই হচ্ছে হাইওয়ের অবস্থা, ডান দিকের লেন খোলা আছে, কিন্তু সামনে জ্যাম আছে বলে ঘুরে সব এই দিক থেকে চলে আসছে, মানে কোনো রুলস নেই, রেগুলেশনস নেই, কিচ্ছু নেই, কে কোন দিক থেকে আসছে, মানে এইটাই অদ্ভুত ব্যাপার যে 4 লেনে ছুটছি বা 6 লেনে যাচ্ছি গাড়ি নিয়ে, বিপরীত দিক থেকে রুদ্ধশ্বাসে স্পিডে গাড়িতে মানে চলে আসছে। হ্যাঁ, কোনো গাড়ি এই যে যেমন ডান দিক দিয়ে যাচ্ছে, আবার কিছু গাড়ি বাঁ দিক থেকে যাচ্ছে, অদ্ভুত ব্যাপার। পাশের লেন কিন্তু বন্ধ নেই, পাশের লেনে জ্যাম, এই জন্যে এইসব এই লেন করে নিল। তো এখন বাজে 9:15, আমরা ডিনারটা সেরে নিচ্ছি। ফিশ থালি নিয়েছি, থালি না মানে ভাত আর 2টো মাছের পিস, 120 টাকা, তার সঙ্গে একটা আলু মটর তরকারি 70 টাকা, 1 প্লেট ডাল 20 টাকা। ঠিক আছে, রাতে ডিনারটা সেরে নিচ্ছি, হোটেলে এখনও ঢুকিনি, আমি খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে হোটেলে ঢুকবো একেবারে, আর বেরোতে কোনো ইচ্ছা নেই আর কি হোটেল ঢোকার পরে। তো মুজাফফরপুর সিটির মধ্যে বেশ 500 মিটার মতো ঢোকার পরই এই শ্রী গণেশ প্যালেস, বেশ সুন্দর একটা ম্যারেজ হল কাম হোটেল আছে। তো একটা খুব দারুণ অফার পেয়ে গেলাম, এখানে যে ওনার তারই আজকে অ্যানিভার্সারি, তেমন লোকজন নেই, তারাই আছে আজকে, এবং তার সঙ্গে আমাদের মাত্র 1200 টাকায় এখানে থাকা হয়ে গেল এসি রুমে। বাইকগুলো এখানে পার্ক করা আছে দুটো, এবং থাকার জায়গাটা খুব সুন্দর। এটা রুমটা বেশ বড়, ডবল বেড আছে, অনেকটা জায়গা। তো এখন প্রচণ্ড ক্লান্ত,
এখন ফ্রেশ হয়েই ঘুমিয়ে পড়বো, কাল সকালে কথা হবে। গুড নাইট।